রাহুল গান্ধীর বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে এলেন এবং সোনিয়া গান্ধীর সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন। দেখুন, অ্যাকচুয়ালি অভিষেক ইজ নট আ ফ্যাক্টর এট অল। মানে আমরা মমতাকে নিয়ে কথা বলি এবং রাহুল গান্ধী আর ওর হয়তো ওয়েভলেন্থ মেলে। রাহুল গান্ধীও মাঝে মাঝে যে ধরনের আচরণ করেন টরেন, যে ধরনের মন্তব্য করেন, আহ, হয়তো ওয়েভলেন্থ মেলে, সেই জন্য দেখা করে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে হারার পর তার সবচেয়ে বেশি দুঃখের প্রকাশ এবং প্রতিক্রিয়া বাংলাদেশের জামাত এবং বিভিন্ন উগ্রপন্থী বা মৌলবাদী সংস্থা থেকে হচ্ছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 98-তে কংগ্রেস ছেড়ে বেরিয়ে নতুন দল গঠন করলেন, হার এন্টায়ার পার্সোনা, হার এন্টায়ার পলিটিক্স, হার এন্টায়ার পার্টি ওয়াজ বেসড অন অ্যান্টি কংগ্রেসিজম। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের সার্ভাইভালের জন্য, পলিটিক্যাল সার্ভাইভাল, রিটায়ার করছেন না। অন্তত দিস ইজ দ্য রাইট টাইম টু রিটায়ার। আপনি অবসর গ্রহণ করুন রাজনীতি থেকে। করবে না কেন? ওই যে ক্ষমতার বাইরে থাকতে পারেন না, ছটপট করছেন বলেছিলেন। কিন্তু কংগ্রেসেও দেখছি অনেকে যারা ওল্ড টাইমার্স আছেন দেখছিলাম যে মান্নান দা, অধীর বাবু, এরা সব খুব প্রকাশ করেছেন, অনিচ্ছা প্রকাশ করেছেন। মান্নানদা তো বলেছেন মনে হয় যে গঙ্গায় নর্দমার জল টল ঢুকতে পারবে না, এইসব কিছু বলছিলেন টলছিলেন। যাই হোক, এটা ওদের ব্যাপার। নমস্কার, আপনাদেরকে স্বাগত। আমার সাথে রয়েছে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ গাঙ্গুলি বাবু, আপনাদেরকে অনেক স্বাগত আবার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগের বারে আপনার সাথে সেই আপনার যে পার্টিশনের উপর যে বইটি সেই নিয়ে আলোচনা হয়েছিল। এইবারে মূলত আরেকটু কিছু নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে গিয়ে যেটাকে লোকে বলছে নাকি যে স্বাধীন, মানে স্বাধীনতার পরও আবার স্বাধীনতা পেল যে পশ্চিমবঙ্গ, সেই নিয়ে আলোচনা। তো একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, দেখুন, শাসক দল পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু এখনো খবরের শিরোনামে কিন্তু সেই পুরনো শাসক দলই রয়ে গেছে। তার কারণ, ঠিক যেদিনকে তার শাসন ক্ষমতাতে গেছে, মানে অর্থাৎ যেদিনকে তিনি যে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবার পর যখন তিনি একটি বক্তৃতা রাখছেন, আহ, যেদিনকে রবীন্দ্রনাথকে সম্মান জানাতে গিয়ে তিনি একটি বক্তব্য রাখছেন, সেইখানে তিনি বাম ও অতি বামদের আহ্বান জানালেন। বললেন যে দরকারে বিজেপিকে সরাতে তিনি বাম ও অতি বামের সাথেও জোট বাঁধতে, মানে কিছুটা আহ্বান জানালেন। এবং পরবর্তীকালে আগের সপ্তাহে বা 2-3 দিন আগে মাত্র আমরা দেখলাম ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং এ তিনি সোনিয়া গান্ধীর পাশে বসে রয়েছেন, এবং এমনও জল্পনা শোনা যাচ্ছে যে কংগ্রেসের সাথে আবারও মিলিয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বলছি না, কারণ কি এখন তৃণমূল বললে তার মধ্যে অনেক রকমের ভাগ হয়ে গেছে। ঋতব্রত তৃণমূল আসছে, সেখানে কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূল আসছে, এবং নানা রকমের আরো ভাগ রয়েছে। তো এই অবস্থা, মানে যেই বামকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, এখন সেই বামকেই আহ্বান জানাচ্ছেন, এবং যেই কংগ্রেস থেকে একদিন ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসেছিলেন তিনি, তিনি সেই কংগ্রেসের সাথেই আবার যেতে চাইছেন। জীবনে কোনো নীতি নেই তো, কোনো নীতি, কোনো আদর্শ, কোনো পলিসি এবং কোনো বিচারধারা, আইডিওলজি, কোনোটাই নেই তার। তিনি সবসময় সুবিধাবাদীর রাজনীতি করেছেন। যেমন ওই ইস্ট জর্জিয়ার পিএইচডি, ইস্ট জর্জিয়া থেকে হঠাৎ সেই পোস্টার অনেক জায়গায় দেখা গেল যে তিনি পিএইচডি ফ্রম ইস্ট জর্জিয়া। ওই পিএইচডি ফ্রম ইস্ট জর্জিয়া যেমন সুবিধাবাদী ছিল, তিনি নিজেকে শিক্ষিত সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন। তার রাজনীতি, তার সবটাই, তার সমাজ, তার মানুষের সাথে তার আহ, যে উনি যে মানুষের সাথে সমাজে, তার পুরোটাই কিন্তু একটি মিথ, একটি মিথ্যা এবং একটি মিথ, এর ওপরেই কিন্তু দাঁড়িয়ে। এবং সেই জন্য আজকে দেখা যাচ্ছে যে তিনি আহ, অতি বাম, অর্থাৎ তার আরেকটা রেকর্ড আছে, আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা রেকর্ড হচ্ছে যে যারা ভারত বিরোধী শক্তি বা ভারতকে যারা বিভাজিত করতে চায়, ভাঙতে চায়, ভারতের স্বাধীনতাকে যারা কম্প্রোমাইজ করতে চায়, যে শক্তি, সেই শক্তিদের মদত তিনি মাঝে মাঝেই নেওয়ার চেষ্টা করেছেন। এবং সেই জন্য আজকে একটা অদ্ভুত ফেনোমেনন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে হারার পর তার সবচেয়ে বেশি দুঃখের প্রকাশ এবং প্রতিক্রিয়া বাংলাদেশের জামাত এবং বিভিন্ন উগ্রপন্থী বা মৌলবাদী সংস্থার থেকে হচ্ছে। এই যে ইমরান ইমরান হাসান, তাকে রাজ্যসভায় পাঠানো হলো, তার ব্যাকগ্রাউন্ড কি ছিল? কারা পাঠিয়েছে? তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে। কার সময়? যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পিকে, তখন তাকে রাজ্যসভায় পাঠানো হলো। এবং তার ব্যাকগ্রাউন্ড সবাই জানে, যারাই একটু জাতীয় সুরক্ষার চর্চা করেন, খবর রাখেন, বিদেশ নীতির খবর রাখেন, তারাই জানেন যে এই পার্টিকুলার মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার তার কি ব্যাকগ্রাউন্ড ছিল, তার জামাতের সাথে কি হবনবিং ছিল, তার সিমির সাথে কি হবনবিং ছিল, তা অতীতে এসে বিদেশে গিয়ে কি ধরনের
ভারত বিরোধী কার্যকলাপ এবং মন্তব্য করেছিলেন, এইসব জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই পাঠালো রাজ্যসভায়। এবং সেই জন্য আই এম নট সারপ্রাইজ যে তিনি একদিকে অতি বাম। আমি বলছি, হু আর দি অতি বাম? কারা অতি বাম? এবং তাদের আদর্শ কি? আজকে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ধাপে ধাপে সুপরিকল্পিতভাবে নকশাল মুক্ত ভারত এর দিকে অগ্রসর হয়েছে, মানে হয়েই গেছে। এবং যে এই আবুজমাড়, বাস্তার এইসব জায়গা, জঙ্গল যেখানে বলা হতো যে ঢোকা যাবে না, কেন দিজ আর লিবারেটেড জোন, সেই আজকের দিনে দাঁড়িয়ে সেই বাস্তারে অলিম্পিক হচ্ছে, যেখানে প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ পার্টিসিপেট করছে এবং তাদের মধ্যে অনেকে সারেন্ডার্ড এক্স নাক্সালস। অর্থাৎ সেই বাস্তারে আজকে পরিকাঠামো তৈরি হচ্ছে, সেইখানে ব্যাংক আসছে, পোস্ট অফিস আসছে, কানেক্টিভিটি তৈরি হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা সব দিক থেকে একটি সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে সেই বাস্তারে। যেখানে আজকে আমরা সারা দেশে দেখছি অতি বাম যারা, তারা শেষ হয়ে যাচ্ছে, তিনি অতিবামদের আহ্বান দিচ্ছেন। অর্থাৎ শি হ্যাজ নো কোন, শি হ্যাজ নো কনসিয়েন্স, শি হ্যাজ নো পলিসি, শি হ্যাজ নো আইডিওলজি। দেয়ারফর আই এম নট সারপ্রাইজড। এবং লাস্ট লাফ যাকে বলে, সেটা আমাদেরই হচ্ছে। উই আর হ্যাভিং দ্য লাস্ট লাফ। যে মমতা বন্দ্যোপাধ্যায় 98-তে কংগ্রেস ছেড়ে বেরিয়ে নতুন দল গঠন করলেন, হার এন্টায়ার পার্সোনা, হার এন্টায়ার পলিটিক্স, হার এন্টায়ার পার্টি ওয়াজ বেসড অন অ্যান্টি কংগ্রেসিজম। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের সার্ভাইভালের জন্য, পলিটিক্যাল সার্ভাইভাল, রিটায়ার করছেন না। অন্তত দিস ইজ দ্য রাইট টাইম টু রিটায়ার। আপনি অবসর গ্রহণ করুন রাজনীতি থেকে। করবে না কেন? ওই যে ক্ষমতার বাইরে থাকতে পারেন না, ছটপট করছেন কেন? থাকতে পারছেন না কেন? এই দল যেটা উনি গঠন করেছিলেন, সেই দলের কোনো ফ্রেমওয়ার্ক, কোনো পরিকাঠামো, কোনো স্ট্রাকচার, কোনো আইডিওলজি, নট বেসড অন এনি মুভমেন্ট। এবং সেই দল এবং তিনি নিজে, বিশেষ করে তিনি ক্ষমতার বাইরে থাকতে পারছে না। ওই জন্য যেন তেন প্রকারেণ কংগ্রেসকে আঁকড়ে ধরে যদি একটু অক্সিজেন, একটু সার্ভাইভাল, মানে একটু তার সার্ভাইভাল রেটটা যদি একটু আবার অন ট্র্যাক আসে, সেটাই চেষ্টা করছেন। বাট ইটস লাফেবল দ্যাট আলটিমেটলি শি ইজ গোয়িং বেগিং টু দ্য কংগ্রেস অ্যান্ড আস্কিং দেম টু বেল হার আউট। যিনি একেবারে একসময় বলেই দিয়েছিলেন যে কংগ্রেসের রাজনীতি তিনি নাকি শেষ করবেন, তিনিই বিকল্প কংগ্রেস, এসব বলেছিলেন। কিন্তু কংগ্রেসেও দেখছি অনেকে যারা ওল্ড টাইমার্স আছেন দেখছিলাম যে মান্নান দা, অধীর বাবু, এরা সব খুব প্রকাশ করেছেন, অনিচ্ছা প্রকাশ করেছেন। মান্নান দা তো বলেছেন মনে হয় যে গঙ্গায় নর্দমার জল টল ঢুকতে পারবে না, এইসব কিছু বলছিলেন টলছিলেন। যাই হোক, এটা ওদের ব্যাপার, বুঝে নেবে ওরা। কিন্তু এদিকে রাহুল গান্ধীর বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে এলেন এবং সোনিয়া গান্ধীর সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন। দেখুন, অ্যাকচুয়ালি অভিষেক ইজ নট আ ফ্যাক্টর এট অল। মানে আমরা মমতাকে নিয়ে কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলি, তাও একটি 1984 থেকে তিনি রাজনীতি করছেন, এবং তার একটি রাজনৈতিক সফর, রাজনৈতিক জীবন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সাথে দেখা করছে, ইটস নট আ ফ্যাক্টর ইন ন্যাশনাল পলিটিক্স। মানে কোথাও আপনি দেখেছেন যে একটি আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক? হোয়াট ডাজ ইট মিন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু ওটা তো একটি রিজনাল পার্টি। আবার সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, মানে দেখেছেন? এটা ইট ইজ অনলি সো। সেই যদি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে কি বস্তু আমরা জানি। সোনারপুরের মানুষ বুঝিয়ে দিচ্ছে। ওই ফর্জারি টর্জারি কেসেও এখন আছেন। সো হি ইজ নট আ ফ্যাক্টর এট অল। এবং রাহুল গান্ধী আর ওর হয়তো ওয়েভলেন্থ মেলে। রাহুল গান্ধীও মাঝে মাঝে যে ধরনের আচরণ করেন টরেন, যে ধরনের মন্তব্য করেন, হয়তো ওয়েভলেন্থ মেলে, সেই জন্য দেখা করেছে। ওই যে যার এখন নিজেকে বাঁচানোর উপক্রম আর কি। আচ্ছা, তৃণমূল থাকাকালীন একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস একটা দিনকে তারা বলেছিল এবং পশ্চিমবঙ্গের একটি গানও তারা প্রচলন করেছে, মানে যেটাকে তারা পশ্চিমবঙ্গ বলছিলেন, পশ্চিমবঙ্গের গান বলছিলেন। এবং এখন দেখছি আপনার একটি পোস্ট দেখলাম যেখানে 20 জুন আপনারা সেটাকে পশ্চিমবঙ্গ দিবস বলছেন, হিসেবে উদযাপন করবেন এবং সেদিনকে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যেখানে 125 ফুট, খুব সম্ভবত একটি 125 ফুটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এটা কোথায় হবে, কি হবে, একটু বলুন। এই প্রস্তর স্থাপন হবে, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিয়েছেন।
এবং এটা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে, তাদের মনে এই আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা ছিল, এবং তিনি সেই আশা আকাঙ্ক্ষায় সাড়া দিয়ে এটা তিনি ঘোষণা করেছিলেন। আমার মনে হয় যে ইট ইজ সুপ্রিমলি হিস্টোরিক মোমেন্ট, যে যার নেতৃত্বে, যার সংঘর্ষের মাধ্যমে, যার কঠোর সাধনা তপস্যার মাধ্যমে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কংগ্রেস, বাম, অতি বাম, তারা দশকের পর দশক চেষ্টা করেছিল ভুলিয়ে দিতে। তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ এই ধরনের একটি ১২৫ ফুট মূর্তি বসানো হবে। কোথায় হবে, কিভাবে হবে, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, নির্ধারণ করবেন। কিন্তু কথাটা হলো যে তোমার যে যে আপনার যে প্রথম প্রশ্নটা, তৃণমূল কংগ্রেস সরকার কোনোদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করত না, এবং পশ্চিমবঙ্গ একটি প্রদেশ ছিল, একটি রাজ্য, যেখানে কোনো ফাউন্ডেশন ডে বলে, স্টেট ফাউন্ডেশন ডে বলে ছিল না। ভারতীয় জনতা পার্টি এবং অগণিত কার্যকর্তারা, নেতা নেত্রীরা, এবং আমাদের এই যে পুরো লার্জের যে বিচার পরিবারের সবাই বহু বছর ধরে, বিশেষ করে গত প্রায় ১ দশকেরও বেশি সময়, তারা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করে এসছে ২০শে জুন। কেননা সেদিনকে অবিভক্ত বাংলার অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়েছিল, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তারকেশ্বর অধিবেশনে যে প্রস্তাব তদানীন্তন হিন্দু মহাসভার নেতা হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় সব পারিত করেছিল, যে পশ্চিমবঙ্গ গঠিত এই কারণে করতে হবে, কেননা কংগ্রেস মুসলিম লীগ যদি চক্রান্ত করে সম্পূর্ণ বাংলাকে, অর্থাৎ অবিভক্ত বাংলাকে যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত করে, আমরা তার বিরোধিতা করব। কেন বাঙালি হিন্দু না হলে মাথা উঁচু করে তাদের নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে এগিয়ে যেতে পারবে না, বাঁচতে পারবে না, তারা তারা বেঁচে থাকতে আর পারবে না। এই ঐতিহাসিক অধিবেশনের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি আন্দোলন গড়ে তুললেন, পুরো বাংলাব্যাপী আন্দোলন, এবং সেখানে তখনকার দিনের মনীষীরা, হুজ হু যাকে বলে, বাঙালি বাঙালি চিন্তাবিদ, বাঙালি গবেষক, বাঙালি ইতিহাসবিদ, সবাই, লেখক, কবি, সবাই মিলে একত্রিত হয়ে এই ডিমান্ডকে তারা সমর্থন করেছিল। তারপরে ২০শে জুন সেখানে ভোটিং হয়, ভোটিং হয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়, এবং এই কারণে তৃণমূল কংগ্রেসের সরকার দিনের পর দিন এটা মানত না, এই কারণে যে তাহলেই তো পার্টিশনের ইতিহাস বলতে হবে, তাহলেই বলতে হবে যে মৌলবাদীরা যারা ছিলেন তারা পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দিতে চাইছিলেন, তাহলে বলতে হবে যে পশ্চিমবঙ্গ গঠিত হলো অ্যাজ এ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড, বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ গঠিত হলো। এই আনকমফোর্টেবল হিস্ট্রি তৃণমূল কংগ্রেস দাবিয়ে দিতে চেয়েছিল। সেই জন্য এমনিতে তো পড়াশোনা নেই তাদের মধ্যে, কোনো রকমই পড়াশোনা, ইতিহাস চর্চা কিছুই নেই। বামেদের তাও ছিল, এবং বামেরা একেবারে ইতিহাস বিকৃতিকরণে একেবারে সিদ্ধহস্ত, কেন তারা পড়াশোনাটা করে তারপর সেটাকে আবার গোল 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 করে পরিবেশন করত। এদের সেটা নেই। এরা খালি দেখলো যে আমি যদি পশ্চিমবঙ্গ দিবস পালন করি ২০শে জুন, তাহলে বলতে হবে যে পশ্চিমবঙ্গ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড। এবং কারা গঠন করেছিল? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গঠন করেছিল। তাকে তাকে সর্বোচ্চ তাকে কৃতিত্ব দিতে হবে, ক্রেডিট দিতে হবে। তারা সেটা করতে চায়নি, এবং সেই জন্য তারা আবার পশ্চিমবঙ্গ দিবস মনে হয় গত ২ বছর বা ৩ বছরে পালন করছে পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখ তো ইজ নট পশ্চিমবঙ্গ দিবস। পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির সংস্কৃতি, আহ, বাঙালির যে পুরো ঐতিহ্য, বাঙালির বাস্তবতা, সবকিছু তার একটি প্রকাশ। তার বছরে বছরে তার তার এটা একটা অন্য, তার একটা অন্য লেগেসি রয়েছে পয়লা বৈশাখ। কিন্তু ফাউন্ডেশন ডে ইজ ওয়েস্ট বেঙ্গল, এবং সেই জন্য এইবারে প্রথমবার একেবারে, মানে ইন অ্যান অফিসিয়াল ক্যাপাসিটি সারা রাজ্য জুড়ে, এবং আজ এই বছর থেকে চিরকালের জন্য এই পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে, এটা সুনিশ্চিত। এবং যারা যারা সেই সময় এই পশ্চিমবঙ্গ গঠিত হোক
পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের প্রতিও সম্মান। শ্যামাপ্রসাদ বাবুর প্রতি তো সম্মান বটেই প্রথমেই, কিন্তু অন্যান্য সবাই যারা তার পাশে এসে সেদিনকে দাঁড়িয়েছিলেন তাদের প্রতিও এই সম্মান। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অনির্বাণ বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।